আগামীর পৃথিবীতে আগামীর যারা প্রজন্ম, যারা ইমাম মাহদীর অনুসারী হবে, তাদেরকে তৈরি করার জন্য যে কয়েকটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে, তার মধ্যে অন্যতম একটা ইনভেস্টমেন্ট হবে কালচারাল ইনভেস্টমেন্ট। বাংলাদেশে ভিতরে ভিতরে, মানে পোশাকই নয়, অন্তর থেকে নতুন এমন একটা ইয়াং জেনারেশন তৈরি হয়েছে, যাদের হয়তো মাথায় টুপি নেই, শরীরে হয়তো পাঞ্জাবি পায়জামা নেই, কিন্তু ইসলামের প্রশ্নে এই মানুষগুলো আপোষহীন। এবং এই ইয়াং জেনারেশনকে আমি আমার জায়গা থেকে মনে করি, আগামীর বাংলাদেশে যদি এই ইসলামিক যে চেতনা, এর সাথে সাংঘর্ষিক কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এই ইয়াং জেনারেশন, যাদেরকে আপনি বাহ্যিকভাবে হয়তো ডিফাইন করতে পারবেন না যে স্পিরিটটি ধারণ করে কিনা, আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি ওই জেনারেশনটাই সামনের সারিতে থাকবে যখন ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু আগামীর বাংলাদেশে চাপিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। আপনি আপনার জীবনে অনেক বক্তব্য শুনেছেন, লেকচার শুনেছেন, আলেমদের কাছ থেকে অনেক কিস্সা শুনেছেন। আজকে আপনাদের মাঝে ব্যতিক্রম একটি বক্তব্য নিয়ে এসেছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সার্জিস আলম, আপনারা সবাই চেনেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্র সমন্বয়ক সার্জিস আলম। তার ইসলামিক জ্ঞান, কত সুন্দর জ্ঞান, তিনি কতটা সুস্পষ্ট বক্তব্য দিচ্ছেন, আমি শোনার পরে নিজে অবাক হয়েছি। আশা করি এই বক্তব্যটি শোনার পরে যাদের চুলকানি আছে কেটে যাবে। ইসলাম নিয়ে যাদের চুলকানি আছে, বাংলাদেশে এদের মতন যুবক আছে বলেই আজকে বাংলাদেশ আমরা স্বাধীনতা লাভ করেছি, আবারও দ্বিতীয়বার স্বাধীন হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা যুগে যুগে এ ধরনের মর্দে মুজাহিদদেরকে আল্লাহ তাআলা তৈরি করে থাকেন, পৃথিবীতে পাঠিয়ে থাকেন স্বৈরাচারের লাগাম টেনে ধরার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা সার্জিস আলমের বক্তব্যটি শুনে আসব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিগত 16 বছরে ইসলামিক যে কালচারগুলো, দুইটা কাজ করা হয়েছে। এক, এই কালচারকে প্রসারিত হতে বাধা যেমন দেওয়া হয়েছে, তেমনি এই কালচারের সাথে সাংঘর্ষিক কিছু কালচার একদম ইচ্ছাকৃতভাবে প্ল্যান করে ছোট ছোট স্বার্থকে প্রাধান্য দিয়ে ওই কালচারগুলোকে এই বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য সহযোগিতা করা হয়েছে। এটার যেমন অনেক বড় ক্ষতি হয়েছে, আমার জায়গা থেকে আমার মনে হয় এটাতে একটা গুরুত্বপূর্ণ আবার লাভও হয়েছে। বাংলাদেশে ভিতরে ভিতরে, মানে পোশাকই নয়, অন্তর থেকে নতুন এমন একটা ইয়াং জেনারেশন তৈরি হয়েছে, যাদের হয়তো মাথায় টুপি নেই, শরীরে হয়তো পাঞ্জাবি পায়জামা নেই, কিন্তু ইসলামের প্রশ্নে এই মানুষগুলো আপোষহীন। এবং এই ইয়াং জেনারেশনকে আমি আমার জায়গা থেকে মনে করি, আগামীর বাংলাদেশে যদি এই ইসলামিক যে চেতনা, এর সাথে সাংঘর্ষিক কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এই ইয়াং জেনারেশন, যাদেরকে আপনি বাহ্যিকভাবে হয়তো ডিফাইন করতে পারবেন না যে স্পিরিটটি ধারণ করে কিনা, আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি ওই জেনারেশনটাই সামনের সারিতে থাকবে যখন ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু আগামীর বাংলাদেশে চাপিয়ে দেওয়া হবে। সো আমাদের উদ্দেশ্য, আরেকটা ইনসাইট হচ্ছে আমার জায়গা থেকে মনে হয়, ক্ষুদ্র অভিজ্ঞতার জায়গা থেকে, যে আমাদের সামনের দিনে যারা লিখছেন তাদের একটা গুরুত্বপূর্ণ টার্গেট হওয়া উচিত এই ইয়াং জেনারেশন, এবং লেখার ধরনটা এরকমই হওয়া উচিত যেন এই ইয়াং জেনারেশনকে সেটা সরাসরি টাচ করতে পারে। আমরা বাংলাদেশে বাংলা সাহিত্য বলি, আমরা ভারতীয় সাহিত্য বলি, বা পাক ভারত সাহিত্য, এই সাহিত্যের কথা বলি না কেন, আমরা রবীন্দ্রনাথ, কাজী নজরুল, শরৎ, বঙ্কিম, এরকম অসংখ্য নাম জানি। কিন্তু ইয়াং জেনারেশন আজকে থেকে 2, 4, 5, 7 বছর আগে বা এক যুগ আগে যারা ছিল, তাদেরকে না শরৎ, রবীন্দ্রনাথ যতটা অ্যাট্রাক্ট করতো বলতে তাদের কাছে সহজে পঠনযোগ্য ছিল, তার চেয়ে বেশি সহজে কিন্তু তারা হুমায়ুন আহমেদকে পড়তো, কারণ ওনার লেখাগুলো সরাসরি তাদেরকে টাচ করতো বলতে তারা নিজেদের সাথে রিলেট করতে পারত। সো আমরা যারা এখন আমাদের এই ইসলামী সাহিত্যকে সামনে রেখে, এটা তো শুধু মাহিন একটু আগে একটা কথা বলেছিল, আমি ভেবেছিলাম ওর সামনে ওর সাথে সরাসরি দ্বিমত পোষণ করবো, কিন্তু ও যখন চলে গেল, ওর অনুপস্থিতিতে বলবো না চিন্তা করলাম, পরে ভাবলাম ওকে বলে যাই যে ওর অনুপস্থিতিতে ওর সাথে আমি একটা জিনিসের দ্বিমত করবো। মাহিন একটা জিনিস বলেছে যে আমরা ইসলামিক যে বই মেলা, এটা বলে যেন এটাকে সংকুচিত না করি। আমি মনে করি আমাদের এই চিন্তাটাই হচ্ছে একটা সংকুচিত চিন্তা, যে আমি ইসলামিক বই মেলা বললে এটা সংকোচন হয়ে যাবে। পুরো পৃথিবীতে
যখন বিভিন্ন দেশে বিভিন্ন নামে, বিভিন্ন কালচারের নামে, দেশের নামে, রেজিমের নামে বইমেলা হয়, ওয়েস্ট থেকে শুরু করে ইস্ট, নর্থ, সাউথে, তখন যদি সংকোচন না হয়, আমার দেশের যখন 90% মানুষ এই একটা রিলিজিয়নকে ধারণ করে, যেই ধর্মকে নিয়ে আমি আমার কথা বলি, আমরা বাংলাদেশ মানে আমরা মানুষ, আমরা তো আবিষ্কার এসব নিয়ে প্রচুর কথাবার্তা বলি। আমরা বলি এ অক্সিজেন আবিষ্কার করেছে, এ কার্বন ডাইঅক্সাইড আবিষ্কার করেছে। মানে ব্যাপারটা এমন যে অক্সিজেন আবিষ্কার যিনি করেছেন আজকে থেকে 300-400 বছর আগে, তিনি আবিষ্কার করার আগে পৃথিবীতে অক্সিজেনই ছিল না, মানুষ নিঃশ্বাসই নিত না। তো আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানের সীমাবদ্ধতা থেকে মনে করি পৃথিবীতে মানুষের অস্তিত্ব এসেছে মেসোপটেমিয়া সভ্যতা থেকে, যেটা ইরান ইরাকের ওই নদীর পাদদেশ থেকে। তো এখন যদি আমরা চিন্তা করি যে ওই সভ্যতা কেন্দ্রিক যে মানুষগুলো এসেছিল, বা এখন সেখানে কোন ধর্মের মানুষগুলোর বসবাস, কালের পরিক্রমা, আমরা অনেক কিছু আমাদের জায়গা থেকে জানতে পারবো। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই বিষয়গুলোকে ইয়াং জেনারেশনের কাছে সহজবোধ্য করার জন্য যেভাবে লেখা উচিত, আমাদের লেখার ধরনটা সেরকম হওয়া উচিত। কনসেপ্ট চেঞ্জ হতে হবে না, আপনার পবিত্র কোরআন মাজিদ কিংবা হাদিসের কথা বা মেসেজ থেকে সরতে হবে না, কিন্তু লেখার ধরনটা ইম্পর্টেন্ট। ওই ধরনটা যেন ইয়াং জেনারেশনের কাছে সহজে পঠনযোগ্য হয়, এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। আমরা সমসাময়িক সময় দেখি আমাদের আরিফ আজাদ ভাই থেকে শুরু করে বেশ কিছু বই, আমার কাছে অসংখ্য এরকম বই রয়েছে যে বইগুলো সবার পড়ার টেবিল একটা একটা করে আছে। কারণটা আমার জায়গা থেকে এই বইগুলো পড়ে যেটা মনে হয়েছে যে বইয়ের যে শব্দগুলো, এই শব্দগুলো সহজে বোঝা যায়। যে বাক্যগুলো পূর্বের ইসলামিক সাহিত্যের বা বিভিন্ন বইগুলো যেভাবে লেখা হতো, ওই শব্দগুলো কিছু কিছু শব্দ ছিল আমাদের বুঝতে একটু সমস্যা হতো, ওই শব্দগুলো সহজবোধ্য করে তুলে ধরা হয় নতুন ধারার বইগুলোতে, সো বুঝতে সহজ হয়। আমি আমার জায়গা থেকে মনে করি আগামীর বই মেলায় যে বইগুলো আসবে, এই 1 বছর যেগুলো লেখা হবে, আগামীর তরুণ প্রজন্মকে টার্গেট করে ইসলামিক সাহিত্যকে সামনে রেখে ওই বইগুলোকে যেন সেভাবেই সহজবোধ্যভাবে উপস্থাপন করার একটা চিন্তা করা হয়। যারা সম্মানিত লেখকগণ লিখছেন তারা যেন এই চিন্তাটাকে সামনে রাখেন। এবং এই যে নামটি ইসলামিক বই মেলা, এই নামটি কোনোদিনও আমাদের এই অবস্থানকে সংকুচিত করে না, বরং আমাদের চিন্তার সংকোচন আর সীমাবদ্ধতা থেকে আমাদের বের হতে হবে। যে আমরা এতদিন ধরে 16 বছরে এই একটা নামের মধ্য দিয়ে যেমন জুজুর ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে বাধ্যতামূলক ভাবে, যারা এই ভয়টি এই দেশের যারা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তারা যে ইচ্ছাকৃত ঢুকেছে এমন নয়, তারা তাদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। ছোট ছোট স্বার্থ, ক্ষমতায় টিকে থাকার স্বার্থ, এই স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা এত বড় একটি বৃহৎ স্বার্থ, একটি উম্মার স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। তো আমরা যদি আমাদের এই চিন্তার সীমাবদ্ধতা থেকে বের না হতে পারি, তাহলে আমরা কিছু শব্দ দিয়ে, কিছু নাম দিয়ে আসলে অনেক বড় কোনো একটা এরকম মেলা বা আয়োজনকে আমরা সংকুচিত করে ফেলবো। তো আমাদের আগে চিন্তার প্রসারণ প্রয়োজন। যেই ভাবনা আমাদের মস্তিষ্কে, মাইন্ড আরেকটা শব্দ বলেছিল কালচারাল হেজিমনি, এটা কিন্তু সেট করে দেয়া হয়েছে। মানে এখনো নির্বাচনের যদি একটা আমেজ আসে, দেখবেন আপনার মাথায় একটা গান আসবে, জিতবে আবার নৌকা। এটা কিন্তু সহজ কোনো বিষয় না, আসলে এটা আপনাদের মাথায় সেট করে দেয়া হয়েছে। এটাই কালচারাল হেজিমনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন সুস্থভাবে এবং যৌক্তিক উপায়ে এই ইয়াং জেনারেশনকে কোনো কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু একটা জিনিস এতদিন -10-এ ছিল, আপনি 1 বছর এটাকে +10-এ নিয়ে যেতে পারবেন না, নেভার। আপনাকে ওই অবস্থাটাকে -10 থেকে আগে 0-তে আনতে হবে, এরপরে ধীরে ধীরে +1 +2 থেকে +10-এ নিয়ে যেতে হবে। সো এই কালচারাল যে হেজিমনিটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল বিগত 1 যুগেরও অধিক সময়ে, আমাদের এখন কাজ হচ্ছে যৌক্তিকভাবে এবং খুব সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ উপায়ে সেগুলো ধীরে ধীরে নোংরা জিনিসগুলোকে আমাদের এই সিস্টেম থেকে আস্তে আস্তে ডিলিট করে দেয়া, এবং নতুন যে জিনিসগুলো আসলেই স্বচ্ছ, এই জিনিসগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে বলি, আমাদের কালচারের মধ্যে বলি, ধীরে ধীরে স্ট্যাবলিশ করা। এই ইয়াং জেনারেশন যদি খুনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট না মনে করতো, আমরা যখন এখনো প্রত্যেকটা জেলায় বিভাগে যাই, অধিকাংশ যারা আমাদের শহীদ ভাইরা রয়েছেন তাদের বয়স হচ্ছে 18 থেকে 25।
এটা হচ্ছে ওই 9, 10, 11, 12 আর গ্র্যাজুয়েশন লেভেলের যে স্টুডেন্ট তারা। সো তারা কিন্তু বিশ্বাস করেছিল খুনি শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট। আপনি তাকে বাধ্য করে নামাতে পারতেন না, নেভার। আবার আপনি তাকে বাধ্য করে আটকেও রাখতে পারতেন না। কত বাবা মা কান্না করছে এখন, বা কান্না করে বা করেছে, যে তারা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে সন্তানকে ঘরে আটকে রাখার জন্য, পারেনি। সো এই ইয়াং জেনারেশনকে লজিক্যাল ওয়েতে আমাদেরকে সত্য জিনিসটা তাদের সামনে তুলে ধরতে হবে এবং তাদের সামনে এটা একসেপ্ট করার দরজাটা খোলা রাখতে হবে। ইসলাম যে শুধুমাত্র একটা ধর্ম নয়, কিংবা একটা ধর্ম যে শুধুমাত্র আমরা যেইভাবে চিন্তা করি, ক্ষুদ্র একটা ছোট একটা জিনিস যেভাবে আমাদের চিন্তা তৈরি করে দেওয়া হয়েছে, এটা যে নয়। এটা যে একই সাথে আমাদের অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা, দর্শন, আমাদের জীবনধারা, চিন্তা ভাবনা, লাইফস্টাইল, এভরিথিং, এটা আমাদের তুলে ধরতে হবে। এবং আমি কখনো প্রত্যাশাই করি না 16 বছর কিংবা 53 বছর কিংবা প্রায় 500 বছর এই সিস্টেমটা যেভাবে ধীরে ধীরে নষ্ট করা হয়েছে, একটা কালচারাল হেজিমনি চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা আমি 1 বছর, 2 বছর, 5 বছরে নতুন এস্টাবলিশ করতে পারবো। সেটার জন্য আমাদের যুগের পর যুগ একটা পরিশ্রমের প্রয়োজন। যখন ইংলিশ লিটারেচারের গল্প লেখা শুরু হয় 450 খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে, তাহলে আজকে থেকে 1500 বছর আগে এই পৃথিবীতে কোনো লিটারেচার ছিল না। আমরা যে কালচারগুলোর কথা বলি, মিশরের আমরা সভ্যতার কথা বলি, আমরা মেসোপটেমিয়া সভ্যতার কথা বলি, ইতিহাসের যেই সামান্য কিছু সভ্যতা মানুষ আবিষ্কার করতে পেরেছে, তার প্রথম 5টা যখন লিস্ট করা হয়, পৃথিবীর ওই জিওগ্রাফিক রিজিয়নগুলোতে কাদের বসবাস এখন আছে তখন ছিল, সেটা দেখলেই তো বোঝা যায় যে কালচারগুলো কোথা থেকে এসেছে, কাদের ছিল। সো আমাদের এই জিনিসগুলো একেবারে লজিক্যাল ওয়েতে আগামীর যে প্রজন্ম তাদের সামনে তুলে ধরা উচিত। এবং আমি আমাদের জায়গা থেকে, আমার জায়গা থেকে বিশ্বাস করি ইয়াং জেনারেশন মুখিয়ে আছে এই বিষয়গুলো জানার জন্য, বোঝার জন্য, ধারণ করার জন্য। এখন আমাদের দায়িত্ব, যারা আমরা আমাদের অগ্রজ রয়েছি, অভিজ্ঞতা সম্পন্ন আলেম রয়েছি, যাদেরকে আমরা মুরব্বী মনে করি, তাদেরকে এই দায়িত্বটুকু নিতে হবে। নিজেদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজনগুলোকে একপাশে রেখে ইসলাম এই শব্দটা, এটার অনেক বিশাল বিশদ ব্যাখ্যা আছে, সেগুলোকে একপাশে রাখি। এই শব্দটাকে সামনে রেখে ছোট ছোট বিভাজনগুলোকে পাশ কাটিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই শব্দটার খাতিরে, শব্দটাকে সামনে রেখে। এবং আমাদেরকে যেই পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, এই পদক্ষেপগুলো নিজের জায়গা থেকে নিতে হবে। আমি শেষবারের মতো এই শব্দটি বলে যাই, আগামীর পৃথিবীতে আগামীর যারা প্রজন্ম, যারা ইমাম মাহদীর অনুসারী হবে, তাদেরকে তৈরি করার জন্য যে কয়েকটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে, তার মধ্যে অন্যতম একটা ইনভেস্টমেন্ট হবে কালচারাল ইনভেস্টমেন্ট। এবং এটাকে প্রায়োরিটি লিস্টের সামনের দিকে রেখে আমাদের কাজ করে যাওয়া উচিত, যার অন্যতম একটি অংশ হতে পারে আমাদের ইসলামিক আন্তর্জাতিক বইমেলা 2025। সেই বইমেলার জন্য অন্তঃস্থল থেকে শুভকামনা জানিয়ে আমার কথার মধ্যে যে ভুল ত্রুটি ছিল সেগুলোর জন্য ক্ষমা চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সার্জিস আলমের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।